আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশের এখন যে গণমাধ্যম, সেটা প্রিন্ট মিডিয়া হোক কিংবা ইলেকট্রনিক মিডিয়া হোক, এই গণমাধ্যমের উপর মানুষের যে বিশ্বাস এবং আস্থা, এটি একেবারে তলানিতে। এখানে সত্য ছাপা হোক মিথ্যা ছাপা হোক, এটা আসলে কোনো মিন করে না। ফেসবুকে কি বলা হলো, ইউটিউবে কে কোন কন্টেন্ট তৈরি করলো, লিঙ্কডইনে কে কি ধরনের কথাবার্তা বললেন, কিংবা এক্স হ্যান্ডেলে কোন তথ্য আসলো, মানুষ উন্মুখ হয়ে থাকে এ সকল কথাবার্তা শোনার জন্য। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো যে আমাদের এই সময়টিতে বেশিরভাগ মানুষ সত্য শোনার চাইতে তারা গুজব শুনতে পছন্দ করে। আপনি খুব সত্য কথা বললেন, কোরআন হাদিসের কথা বললেন, কিংবা খুব শান্তি ওম শান্তি ওম শান্তি ধরনের কথাবার্তা বললেন, এগুলো মানুষ শুনবে না। আপনি কারোর সঙ্গে কারো দ্বন্দ্ব সংঘাত বিবাদ মারামারি খুনোখুনি কাটাকাটি, এই সর্বনাশ হয়ে গেল, আজ এটা খারাপ ওটা খারাপ ইত্যাদি যে সকল নেতিবাচক খবর রয়েছে, এগুলোর প্রতি বেশিরভাগ মানুষের এখন প্রবল আগ্রহ। আর দুরন্ত বেগে মানুষ মিথ্যার পেছনে ছুটে। এই যে একটা অচল অবস্থা মানুষের মন এবং মননে, এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি যখন তৈরি হয়, তখন একটি দেশ জাতি তার যে নির্ধারিত গন্তব্য, সেটা কতটা ধ্বংসাত্মক হয় এটি ভিন্ন প্রসঙ্গ। আজকের যে শিরোনাম, সেই শিরোনাম নিয়ে আলোচনা করব এই কারণে যে বাংলাদেশে আওয়ামী লীগ 35% লোক আওয়ামী লীগ করতো যখন তারা ক্ষমতায় ছিল। এই গত 17-18 মাসে অনেকে হয়তো ভয়ে চুপ হয়ে গেছেন, অনেকে মনের মধ্যে শরিয়াতে আওয়ামী লীগ, নতে নৌকা, তালিব্যসতে শেখ হাসিনা, বতে বঙ্গবন্ধু, এই জিনিসগুলো পোলাপনের মতো সারাক্ষণ জিকির আজকার করে। আর আওয়ামী লীগ জামানাতে যারা সুবিধাভোগী ছিল, তাদের একটা বিরাট অংশ সুর পাল্টে ফেলেছেন, ভোল পাল্টে ফেলেছেন। অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা তাবেদার ছিলেন, তাদের সঙ্গে মিলেমিশে গিয়েছিলেন। অনেকে আবার এখন যে তারেক রহমান সাহেব বা বিএনপি ক্ষমতায় আসছে, তাদের সঙ্গে আসলে ভোল পাল্টে একত্র হয়ে গেছেন। কিন্তু সেই লোকের সংখ্যা কত? 5 ভাগ, নট মোর দ্যান দ্যাট। তাহলে 35 ভাগ থেকে যদি আপনি 5 ভাগ বাদ দেন, তাহলে থাকে 30 ভাগ। অন্যদিকে ধরুন জাতীয় পার্টি, এরপর আওয়ামী লীগ জোটে যে সকল বাম সংগঠন ছিল, তারপর কিছু মানুষ কোনো দল করতেন না, কিন্তু শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পছন্দ করতেন। এদের সংখ্যা তো আসলে কোনো অবস্থাতেই 20 ভাগের কম ছিল না। আর এই লোকগুলোর একটি অংশ কিন্তু কমেনি, তারা রয়ে গেছেন। তাহলে কি হলো? এদিকে রইল 20 ভাগ আর এদিকে রইল 50 ভাগ। এই 50 ভাগ লোক, অর্থাৎ আওয়ামী লীগের 30 ভাগ আর আওয়ামী লীগের বাইরে 20 ভাগ, এই 50 ভাগ লোক প্রতি মুহূর্তে জানতে চায় শেখ হাসিনা কবে আসবে। প্রতি মুহূর্তে তারা শুনতে চায় আওয়ামী লীগের আমলে কি কি ভালো কাজ হয়েছে, আর বিএনপি শত চেষ্টা করে সেই ভালো কাজগুলো কেন করতে পারবে না। এই কথাগুলো যদি আপনি বলেন, তারা রাত জেগে জেগে এই কথাগুলো শুনবে। এরকম একটা মানসিক অবস্থা তাদের তৈরি হয়ে গেছে। বাকি যে 50 ভাগ, এই 50 ভাগ এখন অর্ধেক অর্ধেক হয়ে গেছে। বিএনপির দিকে অর্ধেক 25 ভাগ, আর জামাত এবং তাদের যারা সহযোগী, তাদের মধ্যে চলে গেছে 25 ভাগ। আবার বিএনপির পক্ষে যে 25 ভাগ আছে, এটাও যদি আপনি ভাগ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে যারা ক্ষমতা পেলেন, সুযোগ সুবিধা পেলেন, পদ পদবি পেলেন, তাদের একটা অংশ, আর আরেকটি অংশ রয়েছে আফসোস লীগ, যারা পাননি। তো তারা বিভিন্ন নেতিবাচক কথা বলছে, দীর্ঘশ্বাস ফেলছে, সরকারের পদে পদে ভুল ধরার চেষ্টা করছে, এবং ঘরের মধ্যে থেকে তারা পরের কথা বলে যাচ্ছেন।
ফলে বোঝার চেষ্টা করুন যে আমাদের যে রাজনৈতিক অঙ্গন, সেই রাজনৈতিক অঙ্গনে কি ধরনের একটা বিরূপ পরিবেশ এবং পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে কি হলো, সত্যর দিকে কেউ ধাবিত হচ্ছে না, বাস্তবতার দিকে কারো কোনো নজর নেই। কোথায় গুজব আছে, কোথায় মিথ্যা কথা আছে, কোথায় গল্প আছে, কোথায় কাহিনী আছে, এসব নিয়ে মানুষ ভীষণ রকম ব্যস্ত। এবং এরই ধারাবাহিকতা আজকে যে শিরোনামটি দিয়েছি, সেই শিরোনামে সামাজিক যারা কন্টেন্ট ক্রিয়েট করেন ইউটিউবে এবং অন্যান্য সামাজিক মাধ্যমে, ফেসবুকে, তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন গুরুত্বপূর্ণ। তারা একটি খবর প্রচার করছেন, সেটি হলো বাংলাদেশের বর্তমান সরকারকে জাতিসংঘ নাকি, আবার আমি নাকি বলছি বিকজ এটা সামাজিক মাধ্যমের খবর, আমার কাছে কোনো তথ্যপত্র নেই। তো তারা নাকি জনাব তারেক রহমান সাহেবকে খুব কঠিন ভাষায় চিঠি দিয়েছে। কোন ক্ষমতা বলে, কোন বিধি বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, সত্য মিথ্যা জানি না। আবার এই ধরনের চিঠি একাধিকবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়েছে, এই ধরনের প্রচারও ছিল। তো ইউনূস জমানাতে এই ধরনের প্রচার এবং প্রোপাগান্ডার ব্যাপারে কোনো কথা বলা হয়নি। আবার এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা যে ধরনের খবর ছড়াচ্ছেন, সেই খবর নিয়েও কিন্তু এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। ক্ষমতা কেন্দ্রিক যে প্রেস এবং মিডিয়া রয়েছে এবং ক্ষমতাকে তদবির করা যে সাংবাদিকরা রয়েছে, তারা খুব সুকৌশলে এই বিষয়গুলো এড়িয়ে যাচ্ছেন। আর এগুলো যত বেশি এড়িয়ে যাচ্ছেন, তত বেশি সামাজিক যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা ইউটিউব বা অন্যান্য যে গণমাধ্যম নয়, সামাজিক মাধ্যম যারা প্রভাবশালী, তারা এই বিষয়গুলোকে আবার সামনে টেনে নিয়ে আসছেন। ফলে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে আওয়ামী লীগের যে অপরিহার্যতা, প্রয়োজনীয়তা, এটি মানুষের মন এবং মস্তিষ্কে ছড়িয়ে যাচ্ছে। এটা যে কতটা গুরুত্ব, সেই গুরুত্ব বিএনপি বুঝতে পারেনি, কিন্তু জামাত বুঝতে পেরেছে। তো জামাত যখন বুঝতে পারার কারণে তাদের একটা বিরাট বট বাহিনী ছিল। সেই বট বাহিনী অবিরতভাবে গত 4-5 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা ছাড়াতো। কিন্তু তারেক রহমান সাহেব ক্ষমতা লাভের পর, বিশেষ করে তিনি যখন বাংলাদেশে এলেন 25 তারিখে, এরপর থেকে জামাতের যে বট বাহিনী, তাদের প্রচার এবং প্রোপাগান্ডার ধরন সামান্য আওয়ামী লীগের দিকে সামান্য আছে, আর বাকি বেশিরভাগ সময় এখন তারা বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, তারেক রহমান সাহেবের পরিবারের বিরুদ্ধে। সেই সাবেক 1-11 সময়টিতে কি কি হয়েছে, তার আগে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি কি কি ভুল করেছে, আবার এখন বিএনপির লোকজন কি করছে, এগুলোকে ঠাট্টা, মশকরা, টিটকারি, স্যাটায়ার, প্রতিটি ভাষায় কার্টুন দিয়ে, গল্প দিয়ে, কাহিনী দিয়ে, মিথ্যাচার দিয়ে বা সত্য এবং মিথ্যার সম্মিলন ঘটিয়ে মানুষের মনে বিএনপি সম্পর্কে এরকম একটা ধারণা তৈরি করে ফেলা হচ্ছে যে এ সরকার চালাতে পারবে না, এ সরকার বেশি দিন যাবে না। তারেক রহমান সাহেব আসলে কি করতেছে আমরা কিচ্ছু বুঝতেছি না, ভালো হচ্ছে না, এটা করার কি দরকার ছিল? মানে একটা রাষ্ট্র এবং একটা সরকারের যত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সব গুরুত্বপূর্ণ কাজকে জনগণের দৃষ্টিতে বিচার, বিশ্লেষণ এবং বিবেচনায় অপ্রয়োজনীয়, অপ্রান্তীয় বলে প্রচার করা হচ্ছে। আর অন্যদিকে যারা দায়িত্ব পালন করছে, তাদেরকে সামাজিকভাবে হেয় করা, মানসিকভাবে তাদেরকে ভেঙে ফেলা ইত্যাদি প্রচার এবং প্রোপাগান্ডার মধ্যেই সরকারের প্রায় 40 দিন অতিবাহিত হতে চলেছে। এই 40 দিনের মধ্যে আমরা শুধুমাত্র সরকার এটা করবে, ফ্যামিলি কার্ড করবে, ওটা করবে, খাল কাটবে, বড় বড় পরিকল্পনার কথা শুনেছি। দ্বিতীয় যমুনা ব্রিজ হবে, দ্বিতীয় পদ্মা ব্রিজের মতো মেগা প্রকল্প হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আর যেটা হয়, রাজনৈতিক সরকার আসলে, বাংলাদেশের মতো রাষ্ট্রে ব্যাপক ফলক পরিবর্তন হয়। যে আন্তর্জাতিক বিমানবন্দর আবার আসবে, তারপর চন্দ্রিমা উদ্যান আবার জিয়া উদ্যান হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম যে বিষয়গুলো, এগুলো পুরোদমে চলছে। আবার অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন আছে, তারাও তো এই যে সরকারের দুর্বলতা, তারা তো
বুঝে 17 বছর তারা কন্টিনিউয়াসলি সরকার চালিয়েছে। তো এই যে 16-17 বছর তাদের সরকার চালানোর অভিজ্ঞতা, সব মিলিয়ে সরকারের দুর্বলতা, এবং এখন তারা ক্ষমতাহীন। তারা বুঝে যে সরকারের কোন কোন জায়গাতে ব্যথা আছে, বেদনা আছে। তারা এই রাষ্ট্রটি রেখে গেছে, কোন কোন জায়গাতে কোন অবস্থায় রেখে গেছে, এটা তাদের মুখস্থ। এই জায়গাতে শক্তি আছে, এই জায়গাতে ঘা আছে, অভিঘাত আছে। এই বিষয়গুলো জেনে তারা তো নাকে তেল দিয়ে ঘুমাবে না। তারা এই জায়গাগুলোতে আঘাত হানবে, এমনভাবে আঘাত হানবে যেন সরকার পর্যদস্ত হয়, বিপর্যস্ত হয়। এবং সেই কাজটি হয়তো তারা শুরু করে দিয়েছে। এখন এগুলো সরকার কিভাবে মোকাবেলা করবে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমি যে শিরোনামটি এটা বলেছি যে জাতিসংঘ কিংবা ধরুন মার্কিন প্রশাসন কিংবা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে অন্য যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, প্রায় সকল সংস্থার সাথে আওয়ামী লীগের এই গত 15 বছর 16 বছরে তাদের একটা নিদারুণ সম্পর্ক হয়েছিল। মার্কিন প্রশাসনকে কিভাবে নিজেদের পক্ষে ব্যবহার করতে হয়, জাতিসংঘকে কিভাবে দলের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে ব্যবহার করতে হয়, এই পলিসি তাদের জানা আছে। এই কাজ করার জন্য যে টাকা দরকার সেটা তাদের আছে। এই কাজ করার জন্য দেশে এবং দেশের বাইরে যে লোকবল দরকার সেটা আছে। কাজে তারা এরকম কাজ করবে, এটাই স্বাভাবিক। এবং আপনারা ইতিপূর্বে জানেন যে যখন 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, তখন তো জনাব সজীব ওয়াজেদ জয়, তিনি বয়সে অনেক নবীন ছিলেন, অভিজ্ঞতা ছিল একেবারে কম। কিন্তু তারপরে ওই সময়টাতে মার্কিন লবিস্ট গ্রুপগুলোর সাথে এবং বিভিন্ন লবিস্ট ফার্মের সাথে সজীব ওয়াজেদ জয় যে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন, এবং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট, মার্কিন যেটাকে বলা হয় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, তারপর মার্কিন যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস, পেন্টাগন, হোয়াইট হাউস, বিভিন্ন গভর্নর অফিস, বিভিন্ন কংগ্রেসম্যানের অফিস, এইগুলোতে সরকার বিরোধী অর্থাৎ তৎকালীন জামাত এবং জোট সরকার বিরোধী একটা যাকে বলা হয় প্রভাকাণ্ডা তারা এস্টাবলিশ করতে পেরেছিল। ফলে কি হলো, বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে। এখানে আল কায়দা কিংবা তালেবানদের চাইতেও বৃহত্তর শক্তিশালী একটি পক্ষ, যা কিনা আমেরিকার জন্য মানে মারাত্মক সমস্যা সৃষ্টি করবে, এরকম একটা ন্যারেটিভ কিন্তু তখন ওই মার্কিন লবিস্ট গ্রুপরা সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের পক্ষে কাজ করে পুরো মার্কিন প্রশাসনে সেটা তৈরি করে ফেলেছিলেন। ফলে জামাত, বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা ইনক্লুডিং তারেক রহমান সাহেব সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর, মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং তাদের যে সামরিক বাহিনী এবং তাদের যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে ইনক্লুডিং FBI, এ সকল প্রতিষ্ঠানে বিএনপি, জামাত এবং তারেক রহমান সাহেবের যে ভাবমূর্তি, এটা আওয়ামী লীগ সে আজ থেকে প্রায় 20 বছর আগে কতটা ক্ষতি করতে পেরেছিল, সেই ক্ষতির রেশ এখনো কিন্তু বিএনপি কাটিয়ে উঠতে পারেনি। তো কাজেই সেই বিএনপি ক্ষমতায় এসছে, আর আওয়ামী লীগ গত 20 বছরের অভিজ্ঞতা, মানে সেই যে সময়টাতে তারা বিএনপির বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করেছিল, সেই অভিজ্ঞতা থেকে আজ পর্যন্ত যদি আপনি ধরেন 20 বছর কম করলে, এর মধ্যে 17 বছর বা 16 বছর তাদের ক্ষমতাকালীন সময়, আর বাকি 4 বছর হলো বিএনপি জামাত জোটের ক্ষমতাকালীন সময় এবং 111-এর সময়। তো এই সময়টিতে তারা যে কাজ করেছে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে, সেই কাজ কি এখন বন্ধ আছে? আমার তো মনে হচ্ছে না। সেই কাজগুলো তারা বরং আগের চেয়ে আরো বেশি করবে। আর এই কথাগুলো আমি বলছি কারণে যেন সরকার সতর্ক হতে পারে, সরকারের লবিস্ট নিয়োগ করতে পারে। এবং আমেরিকাতে যে সমস্ত লোকজন গত 16-17 বছর ধরে বিএনপির পক্ষে কাজ করেছে, বিএনপির লোকজন যদি তাদেরকে ভুলে যায়, তুচ্ছ এবং তাচ্ছিল্য করে, তাহলে এই লোকগুলো কি আওয়ামী লীগ কিনে নেবে। আমেরিকাতে যারা বিএনপি লবিস্ট গ্রুপ ছিল তাদেরকে আওয়ামী লীগ কিনে নেবে, মানে বাংলাদেশে আওয়ামী লীগ, বাংলাদেশি আমেরিকান যারা বিএনপি সাপোর্টার। এবং তখন পুরো পরিস্থিতি কিভাবে বুমেরাং হবে, আশা করি বিএনপি যারা কর্তা ব্যক্তি তারা